একটা সুখী পরিবারের স্বপ্ন নিয়ে তরুণ তরুণীরা, নতুন দম্পতিরা সংসার শুরু করে। সংসার চলতে থাকে, সীমিত আয় দিয়ে সংসার চলে। কিন্তু তার মধ্যে কিছু জিনিসের বিষয়ে অজ্ঞতা থাকে, কিছু কিছু ফাঁদ জীবনের সামনে এসে হাজির হয়, যেগুলো শুনতে মোটেও ক্ষতিকর মনে হয় না, কিন্তু আলটিমেটলি এই নতুন সংসারগুলোকে কখনো কখনো পুরনো সংসারেও এই বিষয়গুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো কি? এখন কিনবেন, পরে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ডের ঋণ বা পার্সোনাল লোন। আরেকটা বিষয় হচ্ছে ছোট ছোট খরচ। এই ৩-৪টা বিষয় পরিবারের আর্থিক যে বুনিয়াদ সেটাকে ভেঙে দিতে পারে, কিন্তু এত সূক্ষ্ম সুকৌশলে ভাঙে যে আপনি বুঝতে পারবেন না। ধরুন আপনি একটা কিস্তিতে এসি কিনলেন, একটা কিস্তিতে ওয়াশিং মেশিন কিনলেন, তারপরে ক্রেডিট কার্ড ভাঙিয়ে জামা কাপড় কিনলেন, খাবার দাবার কিনলেন, আর প্রতিদিন দুজন বেরোচ্ছেন, ছোট ছোট খরচ করছেন। এই যে কয়টি বিষয় মনে হচ্ছে ছোট, বাট একটা সময় যে এটা পাহাড় সমান হয়ে দাঁড়ায়। আমি বারবার বলি, ছোট ছোট খরচ কখনো ছোট খরচ নয়। ছোট খরচ যদি একসাথে করেন এটা অনেক বড় খরচ। তো যা হোক, মূলত এইগুলো ব্যাপার চলে আসে কখন? যখন আপনি আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ধারণা কম রাখেন। পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি যখন আপনার কম থাকে, তখন আপনার মাথায় চিন্তাগুলো আসেও না যেগুলো কত ভয়ঙ্কর হতে পারে, আপনার পরিবারের আর্থিক বুনিয়াদ ধসে দেওয়ার জন্য কতটা ক্ষতিকর হতে পারে, বা আপনাকে আর্থিকভাবে নিঃস্ব করার জন্য এটা কত মারাত্মক হতে পারে। প্রথমে আসি, এখন কিনুন পরে দিবেন এই বিষয়টিতে। কারণ বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা কিস্তিতে জিনিসপত্র বিক্রি করে। সেখানে আপনি একটা ডাউন পেমেন্ট দিলেন, ডাউন পেমেন্ট দেওয়ার পরে মাসে মাসে কিস্তিতে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। আপাতত মনে হবে ইট ইজ এ ভেরি গুড থিং, কারণ আপনি এখনই ভোগ করতে পারছেন, আস্তে আস্তে পেমেন্ট করছেন। কিন্তু যখনই আপনি টাইমলি পেমেন্ট করছেন না, তখন আপনার পেনাল্টি হচ্ছে। যখন অনেক পেমেন্টে দেরি হয়ে যাচ্ছে, তখন অনেক বড় পেনাল্টি হচ্ছে। আবার যখন তারা ইনস্টলমেন্টটা সেট করছে, তার সাথে সুদকে যোগ করে দিচ্ছে, এবং এই সুদ কিন্তু ব্যাংকের সুদের চাইতে অনেক বেশি। আবার কোনো কোনো অফিস থেকে অনেকেই অ্যাডভান্স পেমেন্ট নিতে পারে। তো ধরেন বেতন পান 20,000 টাকা, আপনি সামনের মাসের বেতনের একটা পার্ট 5,000 টাকা এই মাসে আপনি নিলেন, নিয়ে খরচ করে ফেললেন, আপনার হাতে অগ্রিম টাকা এসছে। পরবর্তী মাসে আপনি যখন স্যালারি পাবেন, পাওয়ার সাথে সাথে ওই টাকাটা তারা কেটে নিবে, নিলে পরবর্তী মাসে আপনি একটা টাইট সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন, যেটা আপনাকে বাধ্য করবে ক্রেডিট কার্ডের ঋণ নিতে বা অন্য কোনো পার্সোনাল লোন নিতে, অথবা ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা নিতে উচ্চ সুদে। এই ড্রেনেজগুলো যে তৈরি হয় আর্থিক জীবনে, এই ড্রেনেজ দিয়ে আপনার সম্ভাবনা চুরি হয়ে যায়। বড় জাহাজ যেমন ছিদ্র হয়ে গেলে আস্তে আস্তে ভিতরে পানি ঢুকে জাহাজকে ডুবিয়ে দিতে পারে, আর্থিক জীবনেও যদি এরকম টাকা আউটফ্লোর কোনো ছিদ্র তৈরি হয়, সেটা ছোট হলেও আস্তে আস্তে সেটা সংসারকে ধসিয়ে দিতে পারে। 2 নম্বর হচ্ছে লুকোচুরি এবং বিশ্বাসের সংকট। সংসারে বিশেষ করে কোনো কোনো সংসারে পুরুষ মানুষরা আর্থিক ব্যাপারটা দেখে, দু একটা সংসারে ভদ্র মহিলারাও আর্থিক বিষয়টা দেখে। এখন পুরুষ মানুষ যিনি আর্থিক বিষয়টা দেখছেন, তিনি তার পরিবারের কাছে সবকিছু খোলাসা করে বলছেন না। এই যে লুকোচুরি, বিশ্বাসের সংকট, এটাও ভুল আর্থিক ডিসিশন নিতে সহায়তা করে, এবং টাকাগুলো এমন খাতে চলে যায় যে খাতে না গেলেও চলতো, যেটা মহিলার ক্ষেত্রে হোক বা পুরুষের ক্ষেত্রে হোক। এখানেও এক ধরনের আর্থিক ড্রেনেজ ঘটে, এবং যখনই আপনার অর্থ বিভিন্ন পারপাজে বেরিয়ে যাচ্ছে, তখন সংসারের শেষের দিকে যে একটা চাপ পড়ছে, সেই চাপ শুধু হাজব্যান্ডের উপর সীমাবদ্ধ থাকছে না, সন্তানের উপরে যেয়ে পড়ছে, স্ত্রীর উপরে যেয়ে পড়ছে। মানসিক চাপ অনেকে নিতে পারছে না, তার ফলে মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সম্পর্কে তিক্ততা তৈরি হচ্ছে, কখনো কখনো ভাঙনও তৈরি হচ্ছে। তারপরে ক্রেডিট কার্ড ঋণ বা পার্সোনাল লোন। আপনি যখন ক্রেডিট কার্ডের ঋণ নিচ্ছেন, তখন আপনার মনে খুব আনন্দ। কোনো একটা পজ মেশিনে আপনার ক্রেডিট কার্ডটা টাচ করছেন অথবা একটা টান দিচ্ছেন, আপনার থেকে টাকা চলে যাচ্ছে। যখন পেমেন্ট করছেন, তখন আপনার জানটা বেরিয়ে যাচ্ছে, কারণ ইট বিয়ার্স ভেরি হাই ইন্টারেস্ট। বলে 18-20%, কিন্তু সবকিছু হিসাব করলে 30-40%-এর কাছাকাছি যায়। ফলে এই ঋণের গ্যাড়াকলে পড়লে সেখান থেকে বের হনো আপনার জন্য খুবই কঠিন। প্রতি মাসে যদি আপনি মিনিমাম পেমেন্টটা দিয়ে যান, সারা জীবনে এই লোন আপনার অ্যাডজাস্ট হবে না। সো ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস গেম। এই লোন নিয়ে যদি আপনি খেয়ে ফেলেন বা কোনো কনজিউমার আইটেম কিনেন, আপনার জীবন শেষ। কিন্তু এই লোন নিয়ে যদি এমন কোনো কিছু কেনেন যেটা আপনার 40%-এর বেশি ইন্টারেস্ট আর্ন করতে হেল্প করছে, তখন ইট ইজ গুড, যেটা অলমোস্ট ইম্পসিবল। ঋণের সহজলভ্যতা আমাদের ভোগ প্রবণতাকে বাড়িয়ে দেয়। ঋণের সহজলভ্যতা আমাদের ভোগ করার সক্ষমতাকে বাড়িয়ে দেয়, ফলে আমরা ভোগ করি, কিন্তু পেমেন্ট করার সময় আমাদের সমস্যা হয়, ফলে আর্থিক ম্যানেজমেন্টে ঘাপলা হয়, এবং পরবর্তীতে আর্থিক ভিত যেটা শক্ত হওয়ার কথা সেটা নরম হয়ে যায়। সো বি কেয়ারফুল। এবার আসি ছোট ছোট খরচের বিষয়ে। আমরা যেটাকে ছোট খরচ বলছি, সেটা আসলে ছোট খরচ নয়। প্রতিদিন যদি আমি 200 টাকা করে ছোট খরচ করি, তাহলে এক মাসে আমি ছোট খরচ করি 600 টাকা। যদি 500 টাকা করে প্রতিদিন ছোট খরচ করি, তাহলে এক মাসে আমি খরচ করি 15,000 টাকা। সুতরাং যদি একদিনের ছোট খরচ আপনি গুণ করেন 30 দিয়ে, তাহলে সেটা মাসিক ছোট খরচ আসবে। চিন্তা করে দেখেন কত। তারপরে সেই মাসিকটাকে 12 দিয়ে গুণ করেন, বাৎসরিক ছোট খরচ চলে আসবে। দেখবেন ছোট খরচ আর ছোট খরচ নেই, হিউজ হয়ে গেছে। প্রতিদিন 1 ফোঁটা করে পানি পড়লে বালতিতে তেমন প্রথম 2-1 ঘন্টায় তেমন কিছু বোঝা যায় না, কিন্তু
সারা রাত যখন টপ টপ করে পানি পড়তে থাকে তখন সেটা এক বালতি হয়ে যায়। ঠিক টাকা যখন বেরিয়ে যায় ছোট ছোট খরচের মাধ্যমে এগ্রিগেট করলে সেটা ওরকম বড় একটা অ্যামাউন্ট হয়। এটাও পরিবারের আর্থিক বুনিয়াদকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং ছোট খরচ করবেন না তা না, কিন্তু একেবারে অপ্রয়োজনে ছোট খরচ করবেন না, এবং ছোট খরচ বলে ছোট খরচকে অবহেলা করবেন না, কারণ ছোট খরচ নয়, আসলে বড় খরচ। তারপরে ভুল অগ্রাধিকার এবং সামাজিক চাপ। প্রথমে আমি দম্পতির কথা বলছিলাম। তো ধরুন এক দম্পতি, তারা যদি কোনো বিষয়ে ভুল ডিসিশন নেয়, ভুল বিষয়ে অগ্রাধিকার দেয়, প্রায়োরিটি সেট করে এবং সামাজিক চাপের কাছে মাথা নত করে, তাহলে তাদের অনেক টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যেমন ধরেন বেতন বেড়েছে, একটা গাড়ি কেনার সক্ষমতা তৈরি হয়েছে, সাথে সাথে গাড়িটা কিনে ফেললেন। গাড়ি কিনে ফেললে এর সাথে আরো এক্সট্রা অনেক খরচ আছে। আপনার অনেক ঘুরতে ইচ্ছে করবে, বিভিন্ন লোকজনে আপনার গাড়ি চাবে, তাদেরকে গাড়ি দিতে হলে তেলের টাকা পাবেন না। তারপরে আপনার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে, আপনার গাড়ি মেনটেন করতে হবে, ইয়ারলি ফিটনেসের ব্যাপার আছে। গাড়ির জন্য আপনার একটা গ্যারেজ লাগবে, যে বাসায় আপনি আছেন সে বাসায় যদি গ্যারেজ না থাকে তাহলে এমন একটা বাসা লাগবে যেখানে গ্যারেজ আছে, সাথে ভাড়া বেড়ে যাবে। ফলে একটা গাড়ি যখন আপনার পরিবারে আসে তখন পরিবারের খরচ মাল্টিপল হতে বেড়ে যায়। তো আমরা অনেকক্ষণ সামাজিক চাপের কারণে বা নিজেদের ইন্টারনাল চাপের কারণে গাড়ি বাড়ির দিকে ঝুঁকি লোন করে ফেলি, কিন্তু সেটা পরবর্তীতে পরিবারের উপরে দারুণভাবে চাপ তৈরি করে এবং পরিবারের আর্থিক ভিতকে ধসিয়ে দেয়। সো এগুলো ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকা দরকার। আমরা মনে করি গাড়ি কিনে অ্যাসেট কিনেছি, আসলে কিনি নাই। গাড়ি কিনে আমরা লায়াবিলিটি কিনেছি। একদিকে টাকা চলে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ ইনস্টলমেন্ট, আর একদিকে টাকা যাচ্ছে বিভিন্ন এক্সপেন্স হিসাবে। সো গাড়ি কেনার ফলে আপনার পকেটে কোনো টাকা আসছে না যেটা আপনার অ্যাসেট হবে। তাহলে এখান থেকে আপনি বের হবেন কিভাবে? নাম্বার 1, আপনি অফিস থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার চিন্তা না করা ভালো। নাম্বার 2, আপনার ক্রেডিট কার্ডের ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার। পার্সোনাল লোন না নেওয়াটা উত্তম কাজ হবে। সামাজিক চাপের কাছে নতি স্বীকার না করা এবং লাইফস্টাইল ইনফ্লেশনটাকে বাড়িয়ে না ফেলা, সেটা উচিত হবে। তারপরে এখন কিনুন পরে পেমেন্ট করবেন, এই ধরনের ফাঁদে না পড়ে বরং নিজেরা টাকা সঞ্চয় করুন, আর্থিক প্ল্যান করুন, তারপরে নতুন কিছু কিনুন। আরেকটা বিষয়, এক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করি যে আপনি বাজেট তৈরি করুন এবং বাজেটকে স্ট্রিক্টলি ফলো করুন, তাহলে আপনার পরিবার আর্থিক ক্ষতির মুখ থেকে বাঁচবে। আর যে কথাটা বলতে যেও বলা হয়নি সেটা হচ্ছে আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করে ফেলবেন, কারণ যদি আপনার পরিবার কোনো বিপদের মধ্যে পড়ে যেন ইমার্জেন্সি ফান্ড আপনাকে রক্ষা করতে পারে। সো আজকে এই পর্যন্ত। আপনার কি অবস্থা কমেন্টে জানান, আমাদের সাথে সংযুক্ত থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।